চাঁপাইনবাবগঞ্জে চলছে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ। ক্ষমতায় গেলে প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, জানালেন মির্জা ফখরুল। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। গেল 3 বারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে নেমে আসবে দুর্ভোগ। খুলনার পথসভায় গোলাম পরোয়ার 54 বছর ধরে দুর্নীতি লুটপাটের অভিযোগ। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে পুলিশ র্যাবের ভিন্ন ভিন্ন তথ্য। অন্তরঙ্গ ভিডিও ধারণ করে টাকা আদায়ই ছিল টার্গেট। অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিংয়ের একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি কলেজ মাঠে চলছে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ। প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, গণসমাবেশে এই মুহূর্তে কি কার্যক্রম চলছে, উপস্থিত নেতারা কি বলছেন সে বিষয়েও জানাবেন। নবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের এই সমাবেশ চলছে। চলো দি ভাই হাড়গে পদ্মা বাঁচাই, পদ্মা বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে এই সমাবেশে অংশ নিয়েছেন নবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের আশপাশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, বলা চলে পদ্মা পাড়ের মানুষ। যে পদ্মা মূলত ভারতের ওপারের গঙ্গার অববাহিকা, অর্থাৎ পদ্মা এবং মহানন্দা সংযুক্ত হয়ে যে অঞ্চল, সেই অঞ্চলের মানুষ আসলে এই সমাবেশে যোগ দিয়েছেন, যেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন। সমাবেশে বক্তারা বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে গঙ্গার পানির কিংবা পদ্মার পানির ন্যায্য হিস্সা না মেলায় এই জনপদ আসলে কতটা বিপর্যস্ত। শুষ্ক মৌসুমে খরা অঞ্চল বর্ষায় কিংবা খানিকটা পানি ছেড়ে দিলেই যেভাবে বন্যায় প্লাবিত হয় গোটা জনপদ, তারই পরিপ্রেক্ষিতে এই সাধারণ মানুষের আক্ষেপ নিয়ে মূলত আজকের এই আয়োজন, এবং সেই আক্ষেপ তুলে ধরে পদ্মার পানির ন্যায্য হিস্সার যে দাবি, সেটি আরও একবার উচ্চারিত হচ্ছে এই দেশের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের এই সমাবেশ থেকে, যেখানে ইতিমধ্যেই বিএনপি মহাসচিব দিনের শুরুতে মহানন্দা রাবার ড্যাম পরিদর্শন করে তিনি বলেছেন ভারত যেন পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করে সেই দাবি আরও একবার উত্থাপন করেছেন। বলেছেন আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে নিজের দেশের স্বার্থকেই সর্বাগ্রে রাখবেন এবং সেই স্বার্থ বিবেচনায় পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করার সেই দাবি আরও একবার উত্থাপন করেন তিনি। 154টি যে অভিন্ন নদী রয়েছে, সেই অভিন্ন নদীর পানি বন্টন যেন ন্যায্য হিস্সার ভিত্তিতে হয়, সেটি বারবার বলে আসছে বিএনপি। তারই অংশ হিসেবে এই কর্মসূচি থেকেও সেটি উত্থাপিত হচ্ছে। এটি যদিও পদ্মার পানির ন্যায্য হিস্সা বাস্তবায়ন সমন্বয় কমিটির ব্যানারে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু তারপরেও এখানে যারা যোগ দিয়েছেন বা অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন, তারা সবাই চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং রাজশাহী বিভাগের প্রতিটি সংসদীয় আসনে মনোনীত প্রার্থীরাই যোগ দিয়েছেন, যার ফলশ্রুতিতে মনোনয়ন বঞ্চিত যারা হয়েছেন তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আক্ষেপ সেটি স্পষ্ট হয়েছে এই কর্মসূচিতেও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকলেও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবকে এই কর্মসূচিতে আমন্ত্রণ না জানানোয় তারা এক ধরনের বয়কট করেছে এই কর্মসূচি। তারপরেও এটি সাধারণ মানুষের জীবন সংশ্লিষ্ট কর্মসূচি, কিন্তু এই কর্মসূচি থেকে আরও একবার বিএনপির প্রতীক ধানের শীষকে আগামী নির্বাচনে বিজয়ী করার যে আহ্বান, তা স্পষ্ট হচ্ছে নেতাকর্মীদের বক্তব্যে। মহাসচিবের বক্তব্য ঠিক একই রকম আহ্বান থাকবে। রবিন, আপনাকে ধন্যবাদ। সকালে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান তিনি। বলেন দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন নির্বাচিত সরকার। মহাসচিব বলেন
পানির হিস্সা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ন্যায্য হিস্সা বুঝে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ হয়। ভারতকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন। ইকুয়াল ফুটিং এর কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে, স্বার্থটাকে দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। এর আগে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, নানা ফন্দি করে আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, যাদের দ্বারা দেশের পরিবর্তন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। একটা দল চেষ্টা করছে আপনারা আমাদের মধ্যে বিভেদ বলতে পারি তারা এই দেশকে সুশাসন দিতে পারবে না। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের কাছে জানতে চান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে সেটা টেকসই হবে না। সাধারণ মানুষ বুঝতে পারবে, সেই আলোকে গণভোটের প্রশ্নমালা তৈরি করার পরামর্শ দেন রিজভী আহমেদ। বলেন, ভারত থেকে বিপুল অর্থে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি, তাহলে এই না পারাটা আমি লিখব কোথায়? সেই জায়গাটুকু নাই, সেই বিধানটুকু এই ইয়ের মধ্যে রাখা হয়নি, গণভোটের মধ্যে রাখা হয়। যদি এইরকমই পরিস্থিতি, কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি, সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয়। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে এ কথা জানান তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে খতমে নবুয়াতের দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যারা এটা মানে না তারা মুসলিম নয়। জামায়াতও ক্ষমতায় গেলে খতমে নবুয়াত পরিষদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবে দল। এই মহাসম্মেলনে দেশ বিদেশের অনেক আলেম ওলামা অংশ নিচ্ছেন। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো, আমাকে শেষ করতে দিবেন তো। এবারের নির্বাচনও যদি বিগত 3 বারের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার 0 পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নেন তিনি। জামায়াতের সেক্রেটারি বলেন, অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে। বর্তমানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথও পাবে না। তিনি আরও বলেন, বিগত 54 বছরে প্রতিটি সরকারের আমলেই দুর্নীতি ও লুটপাট হয়েছে। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে
সেই ওসি পুলিশ এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। একপেশে সিদ্ধান্ত নয়, গণভোট নিয়ে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা না করে একপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। বলেন, সরকার এখনই সমস্যা সমাধানের উদ্যোগ না নিলে দেশে অচলাবস্থা তৈরি হতে পারে, আর এর দায় সরকারকেই নিতে হবে। এছাড়াও শ্রম আইন সংস্কারের সুপারিশগুলোর বাস্তবায়ন না হওয়ার শঙ্কা জানান তিনি। বলেন, সুপারিশ বাস্তবায়নে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। সংস্কার কাজে দেশের শ্রমিকদের গুরুত্ব সবার আগে দিতে হবে বলেও জানান তিনি। আগামী 17 তারিখ জুলাই গণহত্যায় শেখ হাসিনার মামলার রায় হবে। এই তারিখ নির্ধারণ করেছেন আদালত। রায় নিয়ে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুর 2:30টার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচনমুখী হয়েছে, তারা প্রার্থিতা ঘোষণা দিচ্ছে, সেহেতু নির্বাচন নিয়েও কোনো সমস্যা নেই। অন্তর্বর্তী সরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া শিডিউল ঘোষণার আগে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো হবে। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং পরের 3 দিন সহ মোট 9 দিনে 1 লাখ সেনাবাহিনী, 1.5 লাখ পুলিশ, 5.5 লাখ আনসার সদস্য সহ র্যাব, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ড মাঠে থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম। সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে পৃথক তথ্য দিল পুলিশ ও র্যাব। ব্রিফিংয়ে র্যাব জানায়, প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করাই ছিল জরেজ ও প্রেমিকা শামীমার টার্গেট। আর পুলিশ বলছে, ত্রিভুজ প্রেমের কাহিনী থেকেই এই হত্যাকাণ্ড। আশরাফুল শামীমার সম্পর্ক মেনে নিতে পারেনি জরেজ। ছিল জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে গেলে ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলকে দায়িত্ব দেন পরকীয়া থেকে ফেরানোর। কিন্তু ডিএমপি বলছে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই পা দেন শামীমার প্রেমের ফাঁদে। 11 নভেম্বর 3 জন শনির আকড়ায় এক রুমের বাসা ভাড়া নেন। সেখানেই শামীমার সাথে কথা বলতে চায় আশরাফুল, যেখানেই বাদ সাজে জরেজ। এক পর্যায়ে রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে। বুধবার রাতে হত্যার পর 26 টুকরা করা হয় আশরাফুলের মরদেহ। খণ্ডিত অংশগুলো 2টি ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে রাখা হয়। তার আগে একটি বাসায় অন্তত 24 ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে কিভাবে কি করা যায়। জারেজুল বলেছিল যে আমরা বাসালাকে বলি যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। মহিলা বলছে যে না, বাসালাকে বলা যাবে না, আমরা ডিসপোজ অফ করব। ডিবির হাতে গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে নৃশংসতার বর্ণনা। আশরাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ, সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না, বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুলও বাধা দেয়। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। গেল রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় শামীমাকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিংয়ের একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি। সংস্থাটি জানিয়েছে, 2 সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে জরেজের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানার পরও আশরাফুলও জড়িয়ে পড়েন এই ফাঁদে। যা টের পেয়ে মালয়েশিয়া প্রবাসী জরেজের টার্গেট ছিল হানি ট্র্যাপের। 10 লাখ টাকা হাতিয়ে নিতে ধারণ করে আপত্তিকর ভিডিও। তারই সূত্র ধরে এই হত্যাকাণ্ড জানায় র্যাব। একটা হানি ট্র্যাপের মতোই ব্যবস্থা করে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
13 দফা দাবিতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা আয়োজন করছে বৃহত্তর সুন্নি জোট। সেখানে আছেন সহকর্মী শহীদুল সুমন। সবশেষ পরিস্থিতি জানতে সেখানে যাচ্ছি। সুমন, এই মুহূর্তে জনসভায় কি কার্যক্রম চলছে, উপস্থিত যারা হয়েছেন তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রাবি, মূলত সুন্নিয়ত ভিত্তিক তিনটি রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল, সেটি হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং সুপ্রিম পার্টি বাংলাদেশ। এই তিনটি সুন্নিয়ত ভিত্তিক রাজনৈতিক দলগুলো আসলে এই জোটটি করেছেন এবং তারা যে সমাবেশ করছেন তাদের দাবি আসলে 13টি দাবিতে তারা মূলত এই সমাবেশটি করছেন। তাদের যে সমাবেশের যে 13টি দাবি সেটি হচ্ছে যে তারা যে ঘোষিত ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন সেটি নির্ধারিত সময়ে আয়োজন করতে হবে। তারা বলছেন যে কোনো মহলের ষড়যন্ত্রে যদি জাতীয় নির্বাচন বানচাল হয় সেক্ষেত্রে আসলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। এছাড়া তাদের আরো দাবি রয়েছে যে রাষ্ট্রীয় সংলাপ এবং জুলাই সনদের সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে অংশগ্রহণের সমান সুযোগ দিতে হবে। দুর্নীতিবাজ, কালো টাকার মালিক ও দণ্ডিতদের নির্বাচনে অযোগ্য করা সহ আসলে বিভিন্ন দাবি রয়েছে। সেই দাবিতে তারা এই সমাবেশ করছেন। তারা আসলে বলছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর শেখ হাসিনা পতনের পরে কিন্তু একটি উগ্রবাদী গোষ্ঠী দেশের বিভিন্ন মাজারে হামলা চালাচ্ছে, সেটি তীব্র নিন্দা এবং তারা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে অনেকেই জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছেন, সেটির প্রতিবাদ তারা জানাচ্ছেন। সেই সাথে সরকারকে নির্ধারিত সময়ের মধ্যেই আসলে মূলত এই যে জাতীয় নির্বাচন সেটি যাতে অনুষ্ঠিত করে সেই ব্যাপারে তারা এখান থেকে জোর দাবি জানাচ্ছে। আপনি দেখছেন সুন্নিয়ত ভিত্তিক তিনটি দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু আমরা দেখছি পুরো লালদিঘির ময়দান কিন্তু একেবারে তাদের নেতাকর্মী, তিনটি দলের নেতাকর্মীদের উপস্থিতি একেবারে ভরে গিয়েছে। আমরা একটু আসলে শুনতে চাই এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে কি বলছেন। সব মিলিয়ে দেখছেন যে এখানকার যারা নেতারা রয়েছেন এখনো পর্যন্ত তিনটি দলের যে প্রধান নেতারা তারা এখনো পর্যন্ত বক্তব্য রাখেনি। তবে যারা এখানে বক্তব্য রেখেছেন তারা কিন্তু আসলে একটি সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচন যথাসময়ে করা সহ নানা দাবি তারা তুলছেন। সেই সাথে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রোগ্রামগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সমান সুযোগ দেওয়া হচ্ছে না, এটির প্রতিবাদ তারা জানিয়েছে এবং পরবর্তী যে কোনো ধরনের রাজনৈতিক সভা সমাবেশে কিংবা রাষ্ট্রীয় ভবনে যেসব সভা হয় সেখানে যাতে সকল রাজনৈতিক দলগুলোকে সমান সুযোগ দেওয়া হয় এটি তারা দাবি জানাচ্ছেন। মাসুম। সুমন, আপনাকে ধন্যবাদ। পদ্মার উদ্যানে ফারাক্কা ব্যারেজ স্থাপনের 50 বছর পূর্ণ হয়েছে এবছরই। এই সময়ের মধ্যে এককালের প্রমত্তা এই নদীতে দেখা দিয়েছে পানি প্রবাহের সংকট। পর্যাপ্ত পানির অভাবে নদীর বুকে জেগেছে স্থায়ী চর, ফলে শুকিয়ে যাচ্ছে শাখা নদীগুলো। পদ্মার এই পরিবর্তনে বিপন্ন হয়ে পড়েছে প্রাণ প্রকৃতি ও জীবিকা। বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর বাংলাদেশ ভারতের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষে দ্রুত আন্তর্জাতিক রক্ষা কবচ রেখে তা নবায়ন করা জরুরি। শুষ্ক মৌসুমে পদ্মার শ্রীহীন দশা এখন নিয়মিত দৃশ্য। এককালে স্টিমার লঞ্চের ভিড়ে যে জলপথ সরগরম থাকত তা এখন শুধুই স্মৃতি। ঠিক 50 বছর আগে উজানে ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে মরতে বসেছে পদ্মা। যেহেতু বরেন্দ্র অঞ্চলের পানি আপনার এই পদ্মার পানিকে রিচার্জ করে, সেই পানি এখন পদ্মাকেই বরং গ্রাউন্ড ওয়াটার লেভেলের পানিকে রিচার্জ করতে হচ্ছে। আবাদ ভালো হতো, কিন্তু এখন পানি নাই, নদী খনন নাই, এই কারণে আমাদের রাজশাহীবাসীর জন্য খুবই সমস্যা। কয়েক কিলোমিটার জুড়ে নদীর বুকে স্থায়ী চর তৈরি হওয়ায় বদলেছে গতিপথ। শুকিয়ে যাচ্ছে বড়াল ও গড়াইসহ পদ্মার শাখা নদীগুলো, ফলে প্রভাব পড়েছে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকায়। নদীতে পানি না থাকলে মাছ পাওয়া যাবে না, লোকজন পর্যটকরা এসে বেড়াতে পারে না, চর ভালো চর, মানুষের তো সমস্যা। পানি হইলে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য ভালো হয়, সব দিকে ভালো হয়। পানি না থাকলে আমরা নৌকায় চালাতে পারি না, খুব কষ্ট হয়। দীর্ঘ সময় ধরে পানি সংকট প্রাণ প্রকৃতিতে বড় প্রভাব ফেলেছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কৃষি উৎপাদনে ব্যাহত হচ্ছে। একটা নেগোসিয়েশনের জায়গায় অবশ্যই আমাদেরকে যেতে হবে, কারণ নেগোসিয়েশন টেবিলটা আমাদের আলোচনার জায়গাটা উন্মুক্ত রাখতে হবে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে কূটনীতিক সম্পর্কের ক্ষেত্রে দেশগুলোর মধ্যে বিভিন্ন রকম টানাপোড়েন থাকলেও কেউ কিন্তু আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে কিন্তু তাদের আলোচনার দরজা বন্ধ করে না।
আগামী বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে 1996 সালের স্বাক্ষরিত বাংলাদেশ ভারতের মধ্যাকার গঙ্গা পানি বন্টন চুক্তি। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি নবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক রক্ষাকবচ রেখে বাংলাদেশকে এগোতে হবে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বড় মৌলভীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত 1 বছরের শিশু আব্দুল্লাহ ও 8 বছরের জ্যোৎস্নার বাড়ি চকরিয়ায়। স্থানীয়রা জানায়, কুতুবদিয়ায় শুটকি শুকানোর কাজ করেন ইলিয়াস ও আমেনা দম্পতি। একমাত্র শিশু সন্তান আব্দুল্লাহকে দেখাশোনার জন্য কিছুদিন আগে আমেনা বেগম তার ভাইয়ের মেয়ে জ্যোৎস্নাকে নিয়ে আসেন। সকালে ইলিয়াস ও আমেনা কাজে গেলে অসাবধানতায় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আব্দুল্লাহ। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় জ্যোৎস্না, তবে সাঁতার না জানায় তারা উঠে আসতে পারেনি। পরে স্থানীয়রা তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে ঢাকা 10 আসনে বিএনপির দলীয় মনোনয়নের দাবি জানিয়ে মানববন্ধন ও র্যালি করেছে নিউ মার্কেট, নীলক্ষেত ও এলিফ্যান্ট রোডের সাধারণ ব্যবসায়ী এবং সকল দোকান মালিক। সকালে রাজধানী নিউ মার্কেট এলাকায় তারা এই মানববন্ধন ও র্যালি করেন। তাদের দাবি, এই এলাকায় বিএনপির পক্ষ থেকে একমাত্র যোগ্য প্রার্থী তিনি। ব্যবসায়ীরা বলেন, যে কোনো ধরনের বিপদে আপদে তারা নাসির উদ্দিন আহমেদ অসীমকে পাশে পেয়েছেন। গণ অভ্যুত্থানের পর নিউ মার্কেট এলাকায় চাঁদাবাজি বন্ধে তিনি সাহায্য করেছেন বলেও জানান তারা। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতি তাদের একমাত্র দাবি, ব্যারিস্টার অসীমকে নিউ মার্কেট এলাকার এমপি মনোনয়ন দেয়া হোক। আমরা একমাত্র এই এলাকার বিজ্ঞ এবং জ্ঞানজ্ঞ এবং বিচক্ষণ লোক হচ্ছে আমাদের ব্যারিস্টার অসীম ভাই। সুতরাং এই অসীম ভাইকে আমরা প্রার্থী হিসাবে এলাকায় দেখতে চাই। এই অঞ্চলে অসীম ভাই যদি ধানের শীষের প্রতীক নিয়ে আসে, তাহলে এই অঞ্চলের সকল ব্যবসায়ী, সাধারণ কৃষক, শ্রমিক জনতা, মেহনতি জনতা সবাই উপকৃত হবে। আমাদের নিউ মার্কেট এলাকায় কোনো নেতা ছিল না, তখন এই ব্যারিস্টার নাসির উদ্দিন সাহেব আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং এখানে কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয়, সকল কিছুর অন্যায়ের প্রতিবাদ করেছেন। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পদ্মা বাচ্চাও গণসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তাই না, একবারও নির্বাচনে হারেন নাই, হারছেন। এবং এখানে আজকে আমাদের শাহজাহান ভাই আছেন, আমিনুল ভাই আছেন, মিনু ভাই আছেন, জেনারেল শরীফ ভাই আছেন, মিলন ভাই আছেন, চাঁদ ভাই আছেন এবং জিয়া ভাই আছেন, আপনাদের আছেন, কেদার আছেন, নজরুল ভাই আছেন, তাই না? এই সব ভাইদের নিয়ে আজকে আমরা এই রাজশাহী বিভাগে এই এলাকার মানুষের জন্য সুবিধা হয়। হাবিব ভাই আছেন, আমাদের পাবনা থেকে আসছেন, আমাদের শুধু রাজশাহী নয়, পাবনা নয়, আজকে সমগ্র বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলকে বাঁচাতে এই আন্দোলনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই আগে নিজেরা বাঁচলে না অন্য কথা, তাই না? পদ্মায় যদি মরে যায় আমরাও তো মরে যাবো, ঠিক কিনা? অথচ দেখেন, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এই পদ্মা নদীকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তখন পারে নাই। পাকিস্তান আমলে তারা এই ফারাক্কা বাঁধ চুপি চুপি নির্মাণ করে ফেলে, চুপি